নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো অবশেষে দমকলের সাহায্য নিয়ে গলানো হলো জলপাইগুড়ি বামনপাড়ার 22 ফুটের রামের প্রতিমা নিরঞ্জনে খুশি হলেও মন ভার উদ্যোক্তাদের। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মাতৃমা সংলগ্ন হাসপাতালপাড়া এলাকায় 5G মোবাইল টাওয়ার বসানো নিয়ে প্রতিবাদ বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। টাওয়ার থেকে নির্গত রেডিয়েশনে ক্ষতির আশঙ্কা করছেন তারা। সিপিআইএম এর ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সিপিআইএম এর ডাকে জলপাইগুড়ি জেলা কার্যালয়ের সামনে থেকে দিল্লির কৃষক আন্দোলনে পুলিশি আক্রমণে নিহত চুপকরণ সিং ও মুর্শিদাবাদে আইন অমান্য আন্দোলনে পুলিশি আক্রমণে নিহত ক্ষেত মজদুর আন্দোলনের নেতা আনারুল ইসলামের খুনি বিজেপি ও তৃণমূল সরকারের পুলিশের প্রতি ধিক্কার জানিয়ে মৌন মিছিল হয়। সিপিআইএম এর জেলা কার্যালয়ে ডিবিসি রোডের সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কদমতলা, উকিলপাড়া, দিনবাজার থানা মোড় হয়ে ডিবিসি রোডের জেলা দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য। নেতৃবৃন্দ বলেন, তৃণমূল ও বিজেপি সরকারের পুলিশের রূপ একই। মানুষের আন্দোলনকে এরা ভয় পায়। দিল্লিতে গত 2 বছরের বেশি সময় ধরে কৃষক নেতৃত্ব আন্দোলন করে চলছে। সরকার তাদের দাবি পূরণের কথা মুখে বললেও তা কার্যকরী করতে পারেনি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপির মহিলা মোর্চার সমর্থকেরা। অন্যান্য জায়গার সাথে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনেও বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। শনিবার সন্ধ্যার এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল এবং জেলা নেতৃত্ব। আক্রান্ত সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এদিনের এই থানা ঘেরাও কর্মসূচি বলে জানান বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অঙ্কিতা ছেত্রী। এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে মহিলা মোর্চার সদস্যরা কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উপস্থিত মহিলা মোর্চার সদস্যরা। আপনারা জানেন যে সন্দেশখালীতে তৃণমূলের নেতারা একের পর এক জঘন্য অপরাধ করে চলেছে বছরের পর বছর। সেখানকার সাধারণ মহিলাদের তারা দিনের পর দিন, রাতের পর রাত সেখানকার সুন্দরী মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের পার্টি অফিসে তাদের বিছানা গরম করছে এই তৃণমূলের হারমাত্রা। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী চুপ কেন? কি তাদের নেতারা এইসব জঘন্য অপরাধে জড়িত, তার জন্য উনি চুপ। কিন্তু আমরা চুপ থাকবো না। সন্দেশখালীর মতো আমরা সারা রাজ্যে মহিলারা প্রতিবাদে নেমেছি, যাতে দ্বিতীয় সন্দেশখালী না হয় আর কোথাও। আগামী দিনে মহিলা মুখ্যমন্ত্রী যদি এই সুবিচার না করেন, শীঘ্রই যদি এর বিচার না পায়, শেখ শাহজাহানকে যদি না ধরেন, অ্যারেস্ট না করায়, তাহলে আমরা আরো বৃহত্তর প্রতিবাদে নামবো। আজকে কি করলেন? আজকে আমরা টাউন 1, 2 এবং মাদারের পক্ষ থেকে আমরা বিক্ষোভে নামলাম, এই থানা ঘেরাও করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের টাউন 1 এবং 2 এর সভাপতি এবং অন্যান্য মহিলা মোর্চার নেতৃত্ব আছেন। আমরা এখানে বিক্ষোভ করে আমাদের আগামী দিনে আমরা সন্দেশখালীর মহিলারা যদি বিচার না পায়, আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব। আপনার নাম আর পরিচয়টা? অঙ্কিতা ছেত্রী, জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। রাজ্য জুড়ে বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচির অঙ্গ হিসেবে ক্রান্তি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নির্দেশে রাজ্য জুড়ে চলছে থানা ঘেরাও কর্মসূচি। সেই মতো জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার নির্দেশে ক্রান্তি ব্লকে সমস্ত মহিলা মোর্চার কর্মীদের নিয়ে ক্রান্তি ফাঁড়ি ঘেরাও কর্মসূচি পালন করলেন মহিলা মোর্চার সদস্যরা। এদিন বিজেপি কার্যালয় থেকে মিছিল করে ক্রান্তি ফাঁড়ি এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন থানা ঘেরাও কর্মসূচিতে মহিলাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু দেব শর্মা সহ মহিলা মোর্চার সদস্যরা। এদিন জলপাইগুড়ি জেলা মোর্চা সভানেত্রী দীপা বণিক জানান, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আজ আমরা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে ক্রান্তি ফাঁড়ি পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করি। মূলত জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার নির্দেশে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি এদিন তিনি পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি জানিয়ে বলেন, পুলিশ মহিলাদের অভিযোগ পুলিশ এফআইআর নিচ্ছে না। এভাবে তৃণমূলের দলদাস না হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। আপনারা সবাই জানেন যে সন্দেশখালীতে মা বোনদের উপর কিভাবে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপি মহিলা মোর্চা আন্দোলন করছে। আর গেল কালকে সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি এবং কি ফাল্গুনী পাত্র, আমাদের রাজ্য সভানেত্রী, তারা সন্দেশখালীতে গিয়েছিল মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে তাদেরকে পুলিশ হেনস্থা করে। তারই প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে মহিলা মোর্চার থেকে প্রতিটা থানাতে, প্রতিটা ফাঁড়িতে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করলাম আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে। আমরা চাই যে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ হোক। যখন মহিলারা ধর্ষণ হচ্ছে বা মহিলা নিখোঁজ হচ্ছে তখন পুলিশ ফাঁড়িতে বা পুলিশ থানাতে যাওয়া হচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু এফআইআর নিচ্ছে না। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক। পুলিশ তৃণমূলের দলদাস থাকা বন্ধ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াক, এই দাবিতেই আজকে আমরা মহিলা মোর্চা রাস্তায় নামছি। এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে। আমি দীপাবনি অধিকারী, জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চা সভানেত্রী। এলাকায় 5G মোবাইল টাওয়ার বসানো নিয়ে প্রতিবাদ বিক্ষোভ জলপাইগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দাদের। জনবসতি এলাকায় বাড়ির ছাদে বসানো হচ্ছে 5G মোবাইল টাওয়ার। এই অভিযোগ তুলে সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মাতৃমা সংলগ্ন হাসপাতাল পাড়া এলাকায়। শুক্রবার রাতে এই অভিযোগ তুলে বাসিন্দারা বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের বক্তব্য, যে বাড়ির ছাদে মোবাইল টাওয়ারটি বসানো হচ্ছে সেটি জনবসতিপূর্ণ এলাকায়। যদি এখানে টাওয়ার হয় তাহলে এ রেডিয়েশনের জেরে বাসিন্দাদের ক্ষতি হবে। তাছাড়া পাশে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা মাতৃমা। এর জেরে ক্ষতির সম্মুখীন হতে পারে প্রসূতিসহ শিশুরা বলে দাবি বাসিন্দাদের। এমন টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি তাদের কাছ থেকেও না হয়নি বলে জানান অনেকেই। পুরসভা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এই বিষয়ে জানানো হলেও এখনও কোনো কাজই হয়নি বলে অভিযোগ করেন তারা। তবে টাওয়ার বসানো নিয়ে তার দিকে ওঠা অভিযোগ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী প্রসেনজিৎ সাহা বলেন, নিয়ম মেনেই পোর্টালে আবেদনের মাধ্যমে এই টাওয়ার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাম চক্রবর্তী শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ নিয়ে বাসিন্দারা আমাকে লিখিতভাবে কিছু জানাননি, তবে পুরসভায় তারা লিখিত আবেদন জানিয়েছেন। এ নিয়ে পুরসভা যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ করা হবে। আমার নাম সঞ্জীব দত্ত। সঞ্জীব দত্ত। কোথায় বাড়ি? আমার এই যে 1 নম্বর ওয়ার্ডে হসপিটালের পাশে। কি সমস্যা আপনার? সমস্যা মানে এখন দেখেন আমাদের তো এমনি অনেক রকম সমস্যায় থাকে, তার মধ্যে মেন সমস্যা যে এই যে টাওয়ারটা বসাচ্ছে, এটা তো একটা ইফেক্ট রয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা চাই যে এটা ইমিডিয়েট বন্ধ হোক। এটা আমরা বসাতে চাই না প্রত্যেকেরই স্বার্থে, এটা ব্যক্তিগত স্বার্থে না। এখানে 2-3টা বাড়িতে অফার এসেছিল, ওরা ক্যান্সেল করে দিয়েছে যে না এখানে বসতে দেবো না। কিন্তু এই ভদ্রলোক যারা কি বলছেন যে পারমিশন ছাড়াই বা অনুমতি ছাড়াই কি করছেন ওনারা? হ্যাঁ, তা কাউরির কাছ থেকে আমি জানি না তা থেকে কি পারমিশন নিয়েছে বলতে পারবো না, কিন্তু আমাদের তো ইন জেনারেল আমরা যে এখানকার স্থানীয় আদিবাসী, তো তাদের কাছ থেকে তো একটা নেওয়া দরকার ছিল। আচ্ছা, নো অবজেকশন যে আমাদের আছে কি আছে না, কোনো আলোচনাই করে নাই, কোনো প্রয়োজনই মনে করে নাই। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েট এটা বন্ধ, এটা আমরা কোনো মতেই হতে দেবো না। আমরা কমিশনারকে প্রথম জানিয়েছি, উনি বলেছেন এটা হওয়া যায়। চেয়ারম্যানকে দিয়েছি, উনিও বলেছেন এটা হওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর থানাতে জানিয়েছি, একটা ইনফরমেশন দিয়েছি যে এখানে এটা হচ্ছে। এসডিও অফিসে দিয়েছি। কি হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা আমরা আজকে দেখলাম যে কোনো কাজই হচ্ছে না। এত জায়গায় জানিয়েও কাজ হয়েই যাচ্ছে, বড় বড় মেশিন তুলে বাড়ির ছাদের উপরে শুরুই হচ্ছে। কোনো দিন সব এতজন পরিবেশ, এই পাড়ার এত লোককে উপেক্ষা করে যে কাজগুলো চলছে, আমরা প্রতিদিন বলছি এগুলো যে এটা করা ঠিক হবে না বা করবেন না বা কিছু এরকম বলছি বা আমরা আলোচনা করছি, কিন্তু তার কোনো রকমের হেলদোল নেই, সে কাজ হয়েই যাচ্ছে। তো আজকে ভাবলাম যে তাহলে আমরা একটু প্রতিবাদ জানাতেই হবে, না হলে কাজ বন্ধ হবে না। কাউন্সিলর কি বলেছেন? কাউন্সিলর বলেছে এগুলো হওয়া যায়, এটা পোর্টালে হতে পারে। হ্যাঁ, এটা টাওয়ার বানানো যায়, প্রত্যেকেই বানাতে পারেন, আপনিও করতে পারেন। আপনাদের কি সই নিয়েছে এনওসি? না, কেউ নেয়নি। এই বাড়ির আশেপাশের সব ওদের আত্মীয় স্বজনও আছে, তাদের কাছ থেকেও নেয়নি, পাশের কারোর কাছ থেকে ইমিডিয়েট যে একটা লোক তার কাছ থেকেও নেয়নি। কি নাম বললেন আপনার? কি নাম বললেন? আমার নাম অপর্ণা গুহ।
জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বিজ্ঞপ্তি জারি করল। শুক্রবার জলপাইগুড়ি জেলার 902টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। দীর্ঘ প্রায় 10 বছর পরে জলপাইগুড়ি জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলে সূত্রের খবর। আগামী 27শে ফেব্রুয়ারি থেকে প্রতিটি সার্কেল অফিসে শিক্ষক শিক্ষিকাদের আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে এবং 6ই মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায় বলেন, সার্কেল স্তরে সিনিয়রিটি অনুযায়ী হেড টিচার প্যানেল তৈরি হবে এবং সেই প্যানেল ডিপিএসসিতে আসার পর কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা সভাপতি স্বপন বসাক বলেন, হেড টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য আমরা সংগঠনের তরফে শিক্ষা দপ্তর, পর্ষদ এবং ডিপিএসসি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেখুন, আজকে হেড টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো ডিপিএসসির পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলার 902টি হেড টিচারের শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ পূরণের জন্য আজকে বিজ্ঞপ্তি জারি করা হলো। দীর্ঘ প্রায় 10 বছর পরে জলপাইগুড়িতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে হেড টিচার নিয়োগ করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষা দপ্তর তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জলপাইগুড়ি ডিপিএসসিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই হেড টিচারের যে নোটিফিকেশন হলো, তার ফলে আমাদের সংগঠনের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নেতৃত্ব যারা রয়েছেন সকলেই অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ডিপিএসসি, পর্ষদ এবং শিক্ষা দপ্তরকে। অ্যাজ পার গাইডলাইন অফ আওয়ার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানে যেভাবে বলা আছে সেভাবে আমরা আজকে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনটা আমরা করে দেব। সেখানে আমাদের জেলায় যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এই জেলারই সিনিয়র বেসিস এবং সিনিয়রিটি বেসিস সার্কেল ওয়াইজ এই প্যানেলটা তৈরি হবে এবং তৈরি হওয়ার পর আমাদের ডিপিএসসিতে আসবে। আসার পরে আমরা এটাকে নিয়ে যে ভ্যাকান্সিগুলো আমরা পেয়েছি, ইতিমধ্যে আমরা ভ্যাকান্সি লিস্ট আমরা পেয়েছি 902টার মতো। আর এই 902টা ভ্যাকান্সিতে আমাদের হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তারপর আমরা যে প্যানেলটা আসবে সেই প্যানেলের র্যাঙ্ক কিংবা তাদের অ্যাকর্ডিং টু সিরিয়াল নাম্বার অনুযায়ী কাউন্সেলিংয়ের সুযোগ করে দেবো। কাউন্সেলিং আমাদের এখানেই হবে, তার আগে আমরা অবশ্য মিটিং করে নেব। কত বছর পরে ফের একবার হচ্ছে স্যার এইচটি নিয়োগটা? এটা লাস্ট কবে হয়েছিল? লাস্ট হয়েছিল সম্ভবত 2002 সাল না কবে এরকম হবে, যার জন্যে হ্যাবক পরিমাণ 1203টা স্কুল আছে আমাদের টোটাল জলপাইগুড়ি জেলায়। যদিও একটু বেশি ছিল, কিছু কিছু স্কুল আমাদের অফ হয়ে গেছে ল্যাক অফ স্টুডেন্টস। ফলত এই মুহূর্তে 1203টা স্কুলের মধ্যে 902টা স্কুলে হেড টিচার নেই, টিআইসি দিয়ে চলছে। তো পুরো যে ইয়েটা আছে, প্রসেসটা আছে, কমপ্লিট করতে আপনাদের মোটামুটি কত সপ্তাহ বা কত দিন লাগতে পারে এই জায়গাটায়? এটা আমরা চাইছি উইদিন মার্চের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। কাঁঠালগুড়ি একরামিয়া এমএসকে সিনিয়র মাদ্রাসা পরিচালন সমিতি গঠিত হলো। কাঁঠালগুড়ি একরামিয়া এমএসকে সিনিয়র মাদ্রাসা পরিচালন সমিতির বোর্ড গঠন হলো। 13 সদস্যের এই কমিটিতে 5 জন অভিভাবক প্রতিনিধি গত 28শে ডিসেম্বর 2023 সালে মনোনীত হয়েছেন। আর বাকি সদস্যগুলির মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বারা মনোনীত 1 জন, স্থানীয় পঞ্চায়েত সদস্য 1 জন, শিক্ষক প্রতিনিধি 3 জন, অশিক্ষক কর্মী 1 জন, দাতা 1 জন এবং প্রতিষ্ঠাতা সদস্য 1 জন মিলে মোট 13 জনের কমিটি। আর এই কমিটি আজকে প্রথম সভা অনুষ্ঠিত করে। বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাকেশ এবং পদাধিকার বলে সম্পাদক হয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মনসুরুল হক। প্রসঙ্গত উল্লেখ্য, এবারে প্রথম তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড গঠিত হল। এ বিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষক মনসুরুল হক জানালেন, 13 সদস্যের কমিটির সভাপতি মোহাম্মদ রাকেশ নির্বাচিত হয়েছেন। আগামী দিনে নতুন কমিটি মাদ্রাসার পঠন পাঠন থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।
একটা এসিআর দরকার, একটা গার্লস কমন রুমের দরকার, আমাদের বাউন্ডারি ওয়ালের বিশেষ প্রয়োজন, একটা সাইকেল স্ট্যান্ডের প্রয়োজন। আমি আমার তরফ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট মহাশয়কে এই ব্যাপারে বিস্তারিত বললাম। উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ওনাকেও এ ব্যাপারে বিস্তারিতভাবে বললাম যেন আমাদের মাদ্রাসা পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে উনি একটু গুরুত্ব দেন। কারণ এখানে উত্তরবঙ্গের মধ্যে যদি বলতে চান, এমএসকে মাদ্রাসা হিসেবে কাঁঠালগুড়ি মাদ্রাসা একটা নাম রয়েছে এবং এখানে প্রচুর ছাত্র রয়েছে। ছাত্র তুলনায় এখানে পরিকাঠামো অভাব রয়েছে। তো এই পরিকাঠামোর অভাব যাতে পূরণ করা যায় সেজন্য আমি নবনির্বাচিত কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ রাখলাম আগামী দিনে যেন আমাদের মাদ্রাসা সাফল্য অর্জন করে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা, এই কমিটিতে যে 13 জন আসলো, কে কে আসলো? 13 জনের মধ্যে 5 জন হচ্ছে ইলেকটেড মেম্বার, একজন হচ্ছে প্রধান শিক্ষক হচ্ছে পদাধিকার বলে সেক্রেটারি, 2 জন শিক্ষক প্রতিনিধি, 1 জন অশিক্ষক প্রতিনিধি, 1 জন ফাউন্ডার, 1 জন ডোনার, 1 জন পঞ্চায়েত সমিতির নমিনি এবং 1 জন লোকাল গ্রাম পঞ্চায়েত নিয়ে 13 জন বিশিষ্ট কমিটি গঠন হল। প্রতিমা নিরঞ্জন নিয়ে সমস্যায় পড়েছিলেন উদ্যোক্তারা। অবশেষে জলপাইগুড়ির 22 ফুটের রামের প্রতিমাটি গলানো হলো দমকলের সাহায্যে শনিবার। দাবি বাস্তবায়িত হলেও এক প্রকার ভারাক্রান্ত হৃদয়েই ভগবান রামচন্দ্রকে বিদায় জানাতে হলো বলে জানালেন উদ্যোক্তারা। উল্লেখ্য, শুক্রবার শহর সংলগ্ন গোমস্তাপাড়াতেও 51 ফুটের সরস্বতী প্রতিমাটিও দমকলের সাহায্যে গলানোর কাজ করা হয়। গতকালই দমকলের তরফে জানানো হয়েছিল 2টি প্রতিমাই গলানোর আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে। সেই অনুসারে আজ রামের প্রতিমাটি গলানোর কাজ দমকলের তরফে সম্পন্ন হল। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফে তৈরি করা হয়েছিল এই 22 ফুটের রামের প্রতিমাটি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 22 থেকে 24শে জানুয়ারি পর্যন্ত পূজা অর্চনাও সম্পন্ন হয়। কিন্তু মাঝে এতদিন কেটে গেলেও প্রতিমাটি নিরঞ্জন না হওয়ায় চিন্তা ব্যক্ত করেছিলেন উদ্যোক্তারা। বিষয়টি নিয়ে তারা জলপাইগুড়ি দমকল বিভাগের সাথেও যোগাযোগ করেন বলে দাবি করেন। আজ সেই দাবি পূরণ হওয়ায় খুশি উদ্যোক্তারা। তবে এতদিন ধরে রামচন্দ্রের প্রতিমাটি স্থানীয়ভাবে থাকার পর আজ বিদায় বেলায় মনের দিক থেকে তাদের খুব কষ্ট হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মা বিদায় নিলেও ভারাক্রান্ত লাগে। এই জায়গায় কি বলবে, মানে এই জায়গায় ভাষা নেই। প্রতিদিন দেখতেন, পুজো করতেন, কি মানে দেখতেন তো অবশ্যই। পুজো তো করা সম্ভব ছিল না রেগুলার, কারণ আপনার এটা যদি রেগুলার করা হতো তাহলে ওটা ব্যাপারটা আরও অন্যরকম দাঁড়াতো। কারণ রেগুলার যাকে পুজো করা হয় তাকে তো অন্য করে করা যায় না, তো সেক্ষেত্রে পুজোটা সেরকম করে করা হতো না। তবে আজকে সকাল অব্দি একটা ভাই কিনতে যাচ্ছিল, সে দেখলাম প্রণাম করে গেল। আপনার নামটা? ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম সোমালি মুস্তাফি। বলা যায় দীর্ঘদিন থেকে আপনাদের একটা দাবি ছিল বিসর্জনে বা নিরঞ্জনে, কি বলবেন? প্রতীক্ষার অবসান ঘটলো, কিন্তু খারাপ লাগছে। হ্যাঁ, খারাপ লাগছে। কেন একটু বলুন। আলটিমেটলি ব্যাপারটা হলো, কিন্তু খারাপ লাগছে। এত কি জানি কি কারণে? এতদিন ধরে দেখে দেখে বাবাকে দেখে দেখে আসছি, ছোটো ছোটো বাচ্চারা জয়শ্রীরাম বলতে বলতে যেত, আজকে চলে যাচ্ছে, মানে ইয়ে করা হচ্ছে, খারাপ লাগছে। আলটিমেটলি তো আপনাদের যে দাবিটা ছিল সেটা তো আজকে দাবি পূরণ হলো, সব কিছুই হলো, কিন্তু মানে জিতলাম, কিন্তু মনের দিক থেকে অনেকটা ভারাক্রান্ত। কতক্ষণ লাগলো আমার মনে হয়? একটি ইঞ্জিনেই করছে, মোটামুটি আধ ঘন্টা ধরে করছে, 8 ঘন্টা বেশি হলো। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম মানস মুস্তাফি, আমি রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির আহ্বায়ক। এখানে আমাদের ওখান থেকে রামের যেই সেটা আছে, মূর্তিটা আছে, ওটাকে জল দিয়ে ইসে করে দিতে হবে। তা আমরা খবর পেয়ে এখানে আসলাম।
এসে জল দিয়ে একটি ইঞ্জিনে কি সম্পূর্ণ হচ্ছে আজকে? হ্যাঁ আমার মনে হয় হয়ে যাবে, কারণ মোটামুটি তো হয়েই গেছে। খালি ওই রংটা উপরে ওই রংটা ইসে করলে হয়ে যাবে। গতকালকে কোথায় করেছিলেন? গতকালকে ওই যে সরস্বতী ঠাকুরটা ওখানে কোথায় যদি ওখানে ওটা করে দিয়েছি। আজকে সময়টা কম লাগছে মনে হয়? হ্যাঁ আজকে মূর্তিটা না একটু ওই মূর্তিটা অনেক ছোট এই জন্য এটা সময় লাগছে। আর ওখানটায় মাটির ভাগটা একটু বেশি ছিল, এখানে মাটির ভাগটা কম, গাটা বস্তার উপরে রং করা, খালি মুখটার মধ্যে যতটুকু মাটি ছিল আর হাতের আঙুলের মধ্যে কতটুকুতে হয়ে যাবে। কি নাম বললেন আপনার? আমার হলো সোমনাথ সেনগুপ্ত, সিনিয়র লিডার, জলপাইগুড়ি ফার্স্ট স্টেশন। এখন এই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বয়স মাত্র 1 বছর 7 মাস, একরত্তি হৃদান যেন এক বিস্ময় শিশু। এক লহমায় সে চিনতে পারে এখন থেকেই ইংরেজি বর্ণমালার সমস্ত অক্ষর। মুখে ঠিকমতো কথাও ফোটেনি, বয়স মাত্র 1 বছর 7 মাস। মালবাজার মহকুমার নাগরাকাটার সুভাষপল্লীর একরত্তি হৃদান মিত্র এখন যেন বিস্ময় শিশু। সে এক লহমায় চিনতে পারে ইংরেজি বর্ণমালার সমস্ত বর্ণ। গোলাকার, ত্রিভুজাকার কিংবা চৌকা আকৃতির যে কোনো জ্যামিতিক আকারের ধারণাও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানে ইংরেজি ও বাংলার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলিও। বিভিন্ন শাকসবজি, ফলমূল, জন্তু জানোয়ার কিংবা মানব শরীরের বিভিন্ন অংশের নাম একসঙ্গে বিভিন্ন ছবির মিশ্রণ থেকে জানতে চাইলেও নির্ভুলভাবে দেখিয়ে দেয় প্রশ্নের বস্তুটিকে। এই কৃতিত্বের ফলে সম্প্রতি সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শংসাপত্র পেয়েছে। আদুরে শিশুটির দিদা মৌসুমী ভট্টাচার্য, দাদু দেবাশিস ভট্টাচার্য বলেন, অন্য কোনো খেলনাপাতিতে ওর মন নেই, সারাদিন শুধু বর্ণমালা আর সংখ্যা নিয়েই পড়ে থাকে, তা বইয়ে ছাপানো হোক বা মূর্ত আকারের। তাই বাধ্য হয়ে আমরা সেসব কিনে দিই। মা দীপাঙ্কনা মিত্র বলছেন, কোলে করে বাইরে বের হলেও হাতে এবিসিডি নিয়েই থাকে, কেড়ে নেওয়ার সাধ্য নেই কারো। হৃদানের বাবা ডাক্তার সুব্রত মিত্র ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক, মা প্রাথমিক স্কুল শিক্ষিকা, দিদা মৌসুমী অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি নাতিকে নিয়ে তার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে সেখানে ওর থেকে বেশি বয়সী শিশুদের সঙ্গে দিব্যি পড়াশোনা করতে বসে যায় ছোট্ট হৃদান। রাস্তাঘাটে সাইনবোর্ড কিংবা গাড়ির নম্বর প্লেট চোখে পড়লেই হলো, সেগুলোর বর্ণ কিংবা সংখ্যা নিজে থেকেই অস্ফুটভাবে বলতে শুরু করে দেয় শিশু হৃদান। আমার নাম দেবাশিস ভট্টাচার্য, বাড়ি নাগরাকাটা, সুভাষপল্লী। বিষয় হচ্ছে ওর তো এখন 1 বছর 9 মাস। তার অনেক আগে থেকেই ও ইংরেজি অ্যালফাবেটগুলো নিজেই চিনতে পারে, ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারে। এছাড়া বডি পার্টস যেগুলো আছে সেগুলো বলতে পারে। তারপর আপনার অ্যানিমালস
ভেজিটেবলস এগুলো চিনতে পারে ঠিক মতো। মানে 1 বছর 9 মাস। হ্যাঁ 1 বছর 9 মাস। মানে তার আগে থেকেই ওগুলো পারে আর কি। তো এগুলো দেখে আমরা রিসেন্ট ওই নেট বুক অ্যাপ্লাই করেছিলাম, তো ভিডিও পাঠানো হয়েছিল, তারপর ওরা অ্যাপ্রুভ করেছে এটা আর কি। তারপরে কবে এসেছে সম্মান? এইটা তো রিসেন্টলি এসছে। কেমন লাগছে আপনাদের এই? খুব ভালো লাগছে, আমি তো ছোট থেকে দেখছি ওকে। ওর মানে অন্যান্য বাচ্চারা যেন অন্য সব খেলায় ব্যস্ত থাকে, ও সারাদিন এই ইংরেজি অ্যালফাবেট এই পড়াশোনা নিয়ে, বই পেলে ও আর কিছু চায় না। মানে বই নিয়ে সারাদিন? হ্যাঁ সারাদিন বই, ওটাই ওর খেলা। দীপাঙ্কনা ভট্টাচার্য মিত্র, আমি রিদানের মা হই। ও মানে ওর যখন 6-7 মাস আর কি, তখন আমি ওকে এই নানা রকম বইগুলো এনে দিয়েছিলাম। তো মানে খেলার সাথে সাথে ওগুলো এনে দিয়েছে। তো দেখছি যে ও গাড়ি ঠাড়ি ওইসব খেলার থেকে ওই বই দিয়ে খেলতেই বেশি পছন্দ করে আর কি। মানে ওগুলো দেখার প্রতি আগ্রহী। এমনকি মানে মোবাইলেও আমরা তো সাধারণত এখন সবাই মানে ইন্টারনেটে সবাই সব কিছু দেখানো হয় বাচ্চাদের, তো ওই ABCDর কার্টুন ঠাটুনগুলোর প্রতিও আগ্রহী আর কি। ওগুলোই দেখতে চায়। মানে সরিয়ে দিয়ে যদি কোনো অন্য কার্টুন দেখানো হয় ও মানে কাঁদতে শুরু করে। যখন ওর 7 মাস 8 মাস তখন থেকেই মানে এগুলোই দেখতে চাইতো। তো আমি ওর ওই আগ্রহটা দেখে ওকে অনেক বই মানে এনে দিই। তো তখন দেখছি যে ও মানে যখন প্রথম কথা বলা শুরু করে, মানে হয়তো মা বাবা বা এইসব ছোটো ছোটো শব্দগুলো বলছে, কিন্তু অ্যালফাবেটগুলো দেখালে ও সব চিনতে পারছে। 1 থেকে 10 বলুন বা ABCD বলুন, যখন ও মানে স্পষ্ট কথা বলতে পারছে না। হ্যাঁ মানে আপনি যে কোনো অ্যালফাবেট দেখান, এমনকি আমাদের পাড়াতে যতজনের গাড়ি আছে, আমাদের গাড়ি বা যে কিছু, ও গাড়ির নাম্বার প্লেটটাও গিয়ে পড়ে। মানে ছোট যখন আর কি, তখন থেকে মানে এটা অনেক আগে থেকে। ও যখন মানে 1 বছর 2 মাস 3 মাস তখন থেকেই। তারপরে যখন এটা দেখা হলো, তা আমি ভাবলাম যে এটা তো মানে আমি নেটে দেখলাম যে সাধারণত বাচ্চারা 3 থেকে 4 বছরে পুরো অ্যালফাবেটটা চেনে, মানে যেটা এটা নর্মাল। তো এটা তো একটু মানে ও অ্যাডভান্সই শিখছে। তাই আমি ভাবলাম যে তাহলে ওর এটা যদি একটু মানে পরিচিতি পায় বা সম্মান পায় ওর এই ইয়েটা, তো তার জন্য আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করি। আপনার 13ই জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করেছি। ওটা ওনারা অ্যাপ্রুভ করেছে আপনার 18ই জানুয়ারিতে। তারপরে ওনারা মানে যোগাযোগ করেন, যেরকম ইন্টারনেটের মাধ্যমে সব কিছু পাঠানো হয়, ভিডিও টিডিও, ওনারা বলেন যে ওর নাম উঠেছে, আপনাদেরকে আমরা এরকম ওর অ্যাচিভমেন্টটা এরকমভাবে পাঠিয়ে দেবো। তারপরে ওনারা আমাদেরকে এটা কুরিয়ারে, ওটা আমাদের মানে সরস্বতী পুজোর দিন এসছে, মানে খুব ভালো দিনে এসছে ওর পড়াশোনার ব্যাপারে এটা। তো খুব ভালো লাগছে। আর আমি মানে এটা পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ড ডক্টর সুব্রত মিত্র, উনি ফালাকাটা সুপার স্পেশালিটির ডক্টর, ওই সব মানে পাঠিয়ে দিয়েছিল আর কি ভিডিওগুলো এইভাবে। তো ওগুলো আসার পরে তো এখানেই এসছে, যেহেতু আমি এখানে থাকি চাকরি সূত্রে, তো আমরা তো মানে প্রচণ্ডই খুশি। মানে ভাবতে পারছি না যে 1 বছর 7 মাস বয়সে মানে একটা অ্যাচিভমেন্ট, মানে ওর জন্য আমরা পরিচিতি পাচ্ছি, এটা তো মানে আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমার নাম দীপাঙ্কনা ভট্টাচার্য মিত্র। জলপাইগুড়িতে শুরু হলো ঐতিহ্যবাহী লোটা দেবীর পুজো মেলা, চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। করলা নদীর ওপর অস্থায়ী সেতু বানিয়ে নদীর ওপারে প্রাচীনকাল থেকেই রয়েছে লোটা দেবীর মন্দির, আর সেই মন্দিরে পুজো প্রতি বছরই অনুষ্ঠিত হয়। সেই পুজোকে কেন্দ্র করে ভিন রাজ্য জেলা থেকে পুণ্যার্থীরা এই পুজোতে এসে পুণ্য অর্জন করেন, এমনটাই তারা মনে করেন। আসাম, মেঘালয় সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে এসেছে, এবারও এসেছে। করলা নদীর ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের সেতু। 5 দিন ধরে চলবে লোটা দেবীর মেলা। পাশেই জলাশয়ে বহুকাল ধরেই কচ্ছপের বসবাস, ও সেটিও এই মেলার আরেকটি ঐতিহ্যবাহী জায়গা। মূলত করলা ভ্যালি চা বাগানে এই লোটা দেবী মন্দির অবস্থিত। নদী পেরিয়ে মেলা দেখতে যান অনেক দর্শনার্থী। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে পুজো, আর আজ থেকে শুরু হচ্ছে বিশাল মেলার আয়োজন। ইনারা কোথা থেকে এসেছেন? আসাম থেকে। এইখানকার মায়ের এত দূরে পুজোতে কেন? এই মায়ের পুজোতে কেন দূর দূরান্ত থেকে এত? প্রতি বছরই কি আসা হয়? আপনার নাম আর পরিচয়টা? আপনার নাম? শহরবাসী, জলপাইগুড়িবাসী। অরুণ চৌধুরী, আমি লোটা দেবী কালী পুজো কমিটির সক্রিয় সদস্য এবং লটারি পরিচালনা এবং অন্যান্য পরিচালনা দেখছি। মা লোটা দেবী কালী পুজোর এবছর ৬৭তম বর্ষ।
এবং আমাদের পুজো গতকাল উদ্বোধন হয়ে গেছে কদমতলা থেকে। যেহেতু 67 বছর, এর জন্য 67টা ঢাক নিয়ে আমরা শুভারম্ভ করেছি গতকাল। আজ গভীর রাতে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মায়ের বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত হবে। পুজোর নিয়ম যেরকম আমাদের সনাতন হিন্দু ধর্মের কালী পুজোর নিয়ম হয়, সেরকমই যেখানে আবার আমাদের পুজোতে বলির নিয়ম আছে। অনেক পুণ্যার্থীরা, ভক্তবৃন্দরা তাদের মানত এবং মা লোটা দেবী ঠাকুর এতই জাগ্রত যে তাদের আশা পূর্ণ করে এবং প্রচুর লোক এখানে নিয়ে এসে পাঠা বলি, যেটাকে বলি আমরা হিন্দু ধর্মে, সেই পাঠা বলিটা এখনও আমাদের মধ্যে রয়েছে। এখানে আমাদের গভীর রাতে আজ পাঠা বলি চলবে এবং সনাতন হিন্দু ধর্ম যেভাবে কালী পুজো হয় এভাবেই এই পুজো আগামী মঙ্গলবার 27 তারিখ পর্যন্ত চলবে। আমার নাম বরুণ চৌধুরী, আমি লোটাদেবী কালী পূজা কমিটির সক্রিয় সদস্য। প্রায় অনেক দিন, বহু বছর ধরে পুজো হয়ে আসছে। তো সকল লোকে আসে পুজো দিতে, মায়ের মানত করে যায়, নানা রকম ফল পায়, মানত দিতে আসে। আবার নানা রকম এখানে কাল হয়, এখানে অনেক পুজোতে খুব বেশি হয়, প্রচুর লোক হয়। আজকে পূর্ণিমা লেগেছে রাত দুপুর 3:30টার সময়। এই 3:30টার পর থেকে প্রচণ্ড পরিমাণ ভিড়, আমি একা সামনে পাইলে প্রচুর ভিড় হয়। তো সকলে খুব আনন্দ করে আমরা পুজো দিই, সকলে খুব আনন্দ করে পুজো দেয়। এই আনন্দ কিন্তু নিত্য নৈতিক পুজো হয় না, শনি আর মঙ্গলবার করে পুজো হয়। কত বছরকার পুরনো পুজো এটা? হ্যাঁ, কত বছরকার পুরনো? 57তম পুজো। আপনার নাম আর কোনো? বাবন গোস্বামী। আবার চিতাবাঘের আতঙ্ক মালবাজার মহকুমার মানাবাড়ি চা বাগান এবং ডিপুপাড়া এলাকায়। আজও একটি শূকর মেরেছে চিতাবাঘ। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েকদিন যাবৎ মানাবাড়ি চা বাগান এলাকায় চিতাবাঘ ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। অনেকে জানিয়েছেন শুধুমাত্র একটি চিতাবাঘ নয়, 2-3টে চিতাবাঘ রয়েছে এইসব বাগান এলাকায়। সন্ধ্যা নামতেই মানাবাড়ি চা বাগান এলাকা থেকে চিতাবাঘ খাবারের সন্ধানে চলে আসছে মানাবাড়ি চা বাগান, শ্রমিক লাইন এবং ডিপুপাড়া এলাকায়। সেই কারণে সন্ধ্যার পর থেকে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েকদিনে চিতাবাঘ রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে শূকর, ছাগল, হাঁস মুরগি সহ বিভিন্ন গৃহপালিত পশু। সন্ধ্যার পর যেভাবে বসতি এলাকায় চিতাবাঘ দেখা যাচ্ছে, তাতে যখন তখন মানুষের ওপরও হামলা চালাতে পারে চিতাবাঘ। তাই তাদের বক্তব্য, বন দপ্তর অবিলম্বে মানাবাড়ি চা বাগান এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতুক। জানা গিয়েছে বিগত 1.5-2 বছর আগে মানাবাড়ি চা বাগান এলাকা থেকে 2টি চিতাবাঘ খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তর। তারপর বেশ কিছুদিন সময় কেটে গেলে আবার চিতাবাঘের উপদ্রব বেড়েছে মানাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়। তাই বন দপ্তর দ্রুত চিতাবাঘ ধরার ব্যবস্থা করুক, তা না হলে যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। আমাদের সমস্যা হলো, আমাদের মানাবাড়ি ডিপুপাড়ায় বাঘ 2-3টা বাঘ দেখা পাচ্ছে। এখানে শুয়োর নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর বাচ্চাগুলো এদিক ওদিক চলার অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনুরোধ করা যাচ্ছে, যদি এই বাঘের যে খাঁচাটা যদি দেওয়া হয়, তাহলে এই বাঘটাকে ধরে বড় কোনো জঙ্গলে ছেড়ে দিলে এটা ভালো হতো। আজকে শুনলাম বাঘ দেখা গেছে। হ্যাঁ, আজকে বাঘ দেখা গেছে বলে আপনাকে এইটা অনুরোধ করতেছি। আপনি কি চান? খাঁচা চান? আমাকে একটা যদি খাঁচা দেন, খাঁচা দিলে যদি বাঘ ধরা যায়, তাহলে আমাদের গ্রামটা একটু ভালো থাকবে। আপনার নাম? আমার নাম অরুণ বিশ্বকর্মা। কোন জায়গা এটা? মানাবাড়ি ডিপুপাড়া, পার্ট 20-51। ফেব্রুয়ারি মাসের 25, 26 ও 27 তারিখ অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার বসছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য জলপাইগুড়ির হোটেল ডিলা প্রীতমে। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ফেব্রুয়ারি মাসের 25, 26 ও 27 তারিখে অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার
হোটেল ডিডা প্রীতমে বসছেন শ্রীদেব আচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন এই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নাগপুরের আঙুরের দাম কমায় জলপাইগুড়ির বাজারে ক্রেতাদের ভিড় আঙুর কিনতে। শীতের শেষে নাগপুরের আঙুরের দামে পতন, সেই ফল কিনতেই এখন বাজারে ভিড়। বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 70 টাকা প্রতি কেজি দরে। আঙুরের প্রতি মানুষের একটা আকর্ষণ চিরকালই। যদিও এবছর আঙুরের ফলন ভালো হওয়ার দরুন আঙুরের দাম অনেকটাই কমেছে বলে দাবি বিক্রেতাদের। আগে সেই আঙুর কিনতে অনেকটাই ভয় পেত সাধারণ মানুষ, কারণ আঙুর 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি হতো, আর এখন সেই আঙুর বাজারে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আঙুর প্রিয় মানুষেরা সেই আঙুর কিনতে এখন বাজারে ভিড় করছে। যদিও ক্রেতারা বলেন আঙুরের স্বাদ মিষ্টি। গত বছর এই আঙুরের দাম অনেকটাই ছিল, কিন্তু এবছর দাম অনেকটা কমেছে। এখন বর্তমানে 80 টাকা দিচ্ছি। কোথাকার আঙুর? 80 টাকা। কোথাকার? হ্যাঁ কোথাকার? এটা তো আমার আসছে হলো নাসিকের। এখন নাম লেগে এই দাম কমটা কেন? হ্যাঁ কেন কম? বুঝলাম না, দাম কেন কম? দাম কম এখন কোয়ালিটি ওইরকমই আসতেছে। ভালো যখন আসবে তখন ভালো দাম হবে। এখন বর্তমানে মার্কেটে ওই চলছে, এখন ওইভাবে ব্যস্ত হচ্ছে। এর আগে কত ছিল? এর আগে তো বেশি নেই, আজকে প্রথম লাগালাম। আঙ্গুর কি বাজারে আসলো আজকে? হ্যাঁ আসছে। এর আগে ছিল অনেকদিন থেকেই আসছে। এর আগে দাম আমরা বেশি নেই, বড় দোকানদার বেচছে। ওটা 230 টাকা। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অবশেষে দমকলের সাহায্য নিয়ে গলানো হলো জলপাইগুড়ি বামনপাড়ার 22 ফুটের রামের প্রতিমা নিরঞ্জনে খুশি হলেও মন ভার উদ্যোক্তাদের। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মাতৃমা সংলগ্ন হাসপাতালপাড়া এলাকায় 5G মোবাইল টাওয়ার বসানো নিয়ে প্রতিবাদ বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। টাওয়ার থেকে নির্গত রেডিয়েশনে ক্ষতির আশঙ্কা করছেন তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ হানকার মতো পর্যন্তই। নমস্কার।